যারা জুলাইকে কটাক্ষ করে তাদেরকে বলব তারা শুধু কটাক্ষের মধ্যে সীমাবদ্ধ। তাদের তো আসলে বাস্তবে কিছু করার সক্ষমতা নাই। আমার প্রশ্ন থেকে জামাত আসলে কি আদর্শ নিয়ে রাজনীতি করে? তাদের আদর্শটা কি? যেই রাষ্ট্রপতি তিনি তো আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি কিংবা তার যে রক্তে আওয়ামী লীগ রয়েছে ফলে আওয়ামী লীগের রক্তে থাকা রাষ্ট্রপতি সে যে সেখানে ফোনালাপে ভালো কিছু করবে না সেটা তো স্বাভাবিকভাবে অনুমেয়। তাকে সেফ এক্সিট দেওয়ার সুযোগ খুব একটা নাই। আমরা পরিবর্তনের কথা বলছি সেটা বিএনপির সাথে থেকেও সে পরিবর্তন সম্ভব। এই জুলাই সার্বজনীন এবং এই দেশের মানুষের ছিল। ভোট বাহিনী হচ্ছে আপনার একটা মানে এটা হলো একমাত্র বাংলাদেশে খুব সম্ভবত আপনার এই যে জামাত ইসলামী পালে আমাদের গণতন্ত্রের হতো একটা সিট পেয়েছে সে একটাই জিতছে। তো আপনি যদি পার্সেন্টেজ অনুযায়ী দেন তাহলে আমরা কিন্তু 100% পাস। সুপ্রিয় দর্শক, শুনানি সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদ হোসাইন। আমার সঙ্গে রয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। আবু হানিফ, আপনাকে শুনানি স্টুডিও স্বাগত। জি ধন্যবাদ। জি, আমরা শুরুতেই জানতে চাচ্ছি যে আপনাকে সর্বপ্রথম যেটা বিষয়টা জানতে চাই যে রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে সর্বপ্রথম আপনি তাকে একটা মন্তব্য করেছেন যে তাকে গ্রেফতারের বিষয়ে। পদ সরানোর পরও তাকে গ্রেফতার করা কেন প্রয়োজন? ধন্যবাদ আপনাকে এবং দর্শক যারা দেখছেন সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা জানেন যে এই রাষ্ট্রপতি যে সরকার নির্বাচিত করেছিল বিশেষ করে আওয়ামী লীগ সরকার, আমরা যদি বলি সেটা যে বাংলাদেশের যে তিনটি নির্বাচন 2014 সাল এবং 2018 সাল এবং সবশেষ 2024 যে তিনটি নির্বাচন হয়েছে, তিনটি নির্বাচনে নানাভাবে প্রশ্নবিদ্ধ এবং অবৈধ নির্বাচন বলে বিশেষ করে আমরা যারা বিরোধী রাজনীতিতে ছিলাম বা যারা গণতন্ত্রকামী মানুষ তারা প্রত্যেকে বসে এই নির্বাচনগুলো অবৈধ এবং এই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ। সেই জায়গাতে আপনি জানেন যে এই রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল 2018 সালের যে নির্বাচন হয়েছিল রাতের ভোট, সেই নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট যে গঠিত সেই পার্লামেন্টের সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছিল আপনার 23 সালে। সেই জায়গা থেকে যে পার্লামেন্টকে আমরা অবৈধ বলেছি, যে সংসদকে অবৈধ বলেছি, সেই অবৈধ সংসদ বা অবৈধ সংসদ সদস্য দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি তো স্বাভাবিকভাবে অবৈধ। সেই জায়গাতে গণ অভ্যুত্থানের পরে যেহেতু আওয়ামী লীগ সরকার পালিয়েছে ফলে এখানে একটা সাংবিধানিক একটা সংকট সৃষ্টি হওয়ার সুযোগ হয়েছিল। যদিও এই গণঅভ্যুত্থানের পরবর্তীতে যদি সংবিধানকে বাতিল ঘোষণা করা হতো তখন চাইলে রাষ্ট্রপতিকে তখনই গণঅভ্যুত্থানের পরপরই তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যেত, কিন্তু যেহেতু আমাদের সংবিধানকে বাতিল করা হয়নি ফলে সাংবিধানিকভাবে তিনি তো সর্বোচ্চ পদে রয়েছেন এবং এই তার মাধ্যমে এই গণঅভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা কিন্তু তার এখান থেকে শপথ নিয়েছে এবং তিনি পরবর্তী যে নির্বাচন হয়েছে 2026 সালে সেই নির্বাচিত সংসদ সদস্য কিন্তু তিনি শপথ পড়িয়েছেন। ফলে সাংবিধানিক সংকটের জায়গা থেকে যেন দেশ নতুন কোনো ধরনের গভীর সংকটে না যায় সেই জায়গা থেকে তাকে এই কাজগুলোতে সাধারণত তাকে অনেকটা ব্যবহার করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা যদি তার প্রিভিয়াস কর্মকাণ্ডগুলো দেখি বিশেষ করে যে তার অ্যাসালমের যে সম্পৃক্ততা কিংবা যে ইসলামের সাথে যে সম্পৃক্ততা, ফলে এই জায়গায় তার এক ধরনের অনৈতিক সম্পর্ক বা দেশের টাকা পাচার করার একটা সম্পর্ক রয়েছে। সেই জায়গা থেকে তাকে আমি মনে করি আটক করা যেতে পারে, যেহেতু রাষ্ট্রপতি থাকাকালীন কোনো অন্যায়ের জন্য কাউকে বিচার করার মতো আইন আমাদের বা সংবিধানে সেটা নাই, ফলে ওই ঘটনার জন্য তাকে বিচার মুখোমুখি করা যেতে পারে। পাশাপাশি সম্প্রতি সময় যে জিনিসটি সামনে আসছে যে তিনি বিদেশে গিয়েছিলেন চিকিৎসা করার জন্য, কিন্তু তিনি চিকিৎসা করতে গিয়ে সেখান থেকে আমরা দেখি যে পতিত যে ফ্যাসিস্ট সরকার যিনি প্রধান শেখ হাসিনা তার সাথে তিনি সেখান থেকে যোগাযোগ করেছেন। আমরা সেই বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে এসে সামনে এসেছি। ফলে এই পতিত ফ্যাসিস্ট সরকারের সাথে তিনি আসলে কি আলোচনা করেছেন বা দেশের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র করছেন এই বিষয়গুলো সামনে আসছে। ফলে এই বিষয়গুলো সরকারের খতিয়ে দেখা উচিত বলে আমি মনে করি। সেই জায়গা থেকে আমরা মনে করি যে রাষ্ট্রপতিকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। আচ্ছা, রাষ্ট্রপতির বিরুদ্ধে আপনারা কিছু নির্দিষ্ট অভিযোগ তুলেছেন ষড়যন্ত্র এবং ফোন আলাপ বিষয়ে। আপনাদের এরকম কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আছে? তাকে সুনির্দিষ্ট তথ্য তো আমরা তো রাজনীতি করি, আমাদের কাছে তো আমরা তো এজেন্সির লোক না বা আমাদের কাছে সেরকম এভিডেন্স থাকার সুযোগ আসলে নাই ওতে। কিন্তু তিনি যে কাজটা করেছেন একটা পতিত ফ্যাসিস্ট সরকার যিনি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, ফলে তার তো বাংলাদেশের রাজনীতিতে তিনি অপ্রাসঙ্গিক এবং তার রাজনীতি যে দল সেটা নিষিদ্ধ আছে। সেই নিষিদ্ধ দলের প্রধানের সাথে রাষ্ট্রপতি সেখানে গিয়ে কি ফোনালাপ করলেন স্বাভাবিকভাবে নিশ্চয়ই সেটা ভালোভাবে দেখার সুযোগ নেই। আরো সুযোগ দেখা হচ্ছে যে রাষ্ট্রপতি তিনি তো আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি কিংবা তার যে রক্তে আওয়ামী লীগ রয়েছে, ফলে আওয়ামী লীগের রক্তে থাকা রাষ্ট্রপতি সে যে সেখানে ফোনালাপে ভালো কিছু করবে না সেটা তো স্বাভাবিকভাবে অনুমেয়। ফলে সেখানে তার এই সংলাপের সাথে কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে বলে আমরা মনে করি। বিশেষ করে তার এই সেখান থেকে ফোনালাপের পরবর্তী সময় শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার একটা ঘোষণা
পাশাপাশি আমরা দেখছি পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী তিনিও এই বিষয়টি বারবার সামনে নিয়ে এসেছেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নানা কথা বলছে শুভেন্দু অধিকারী। ফলে এই ঘটনাগুলোকে আমি আসলে খুব বেশি বিচ্ছিন্ন ঘটনা মনে করি না, বরং মনে করি যে এই ঘটনাগুলোর সাথে একটার সাথে একটা যোগসূত্র রয়েছে এবং সেখানে ষড়যন্ত্রের আভাস থাকতে পারে। সেই জায়গা থেকে আমি বিষয়টি আচ্ছা, এই মনে করি এই ষড়যন্ত্রের জড়িত। পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি নিজে কিন্তু এটাকে অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে শেখ হাসিনার সঙ্গে কথা বলতে কি বা দিল্লিতে কথা বলতে কি আমাকে লন্ডনে যেতে হবে, আমি তো বঙ্গভবন থেকে কথা বলতে পারতাম। তো এটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখেন, দিল্লিতে কথা বলতে লন্ডন যেতে হবে না, এটা যেমন সত্য, তেমনি বাংলাদেশে তিনি যে জায়গাটাতে ছিলেন, ফলে অনেকটা এক ধরনের বেষ্টনীর ভিতরে আবদ্ধ ছিলেন, বা এখানকার যে সার্ভিলেন্স সেটা তিনি অনেকটা তার নিয়ন্ত্রণ ছিলেন। ফলে এখান থেকে তিনি কার সাথে কি যোগাযোগ করছেন, কোনো ষড়যন্ত্র করছেন কিনা, সেটা যে কোনো সময় ফ্ল্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বা ঝুঁকি রয়েছে। কিন্তু লন্ডন থেকে সেটা অনেকাংশে তুলনামূলক নিরাপদ বলা যায়, কারণ সেখানে তো এই ধরনের সার্ভিলেন্সের মধ্যে তিনি নাই। তিনি চাইলে ডিভাইস বা অন্য কোনো কিছু চেঞ্জ করে বা অন্য কারো ডিভাইসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ফলে এই জিনিসটা তার জন্য অনেকটা ঝুঁকিমুক্ত। সেই জায়গা থেকে সে কাজটা তিনি সেখানে গিয়ে করতে পারেন, যে কাজটা তিনি বাংলাদেশে বসে করা অনেকটা তার পক্ষে কঠিন বা অসম্ভব। আচ্ছা, এই যে পদত্যাগের পরেও আপনারা যে তাকে গ্রেফতারের দাবি করছেন, এটা কি রাজনৈতিকভাবে চাপের জন্য বলছেন নাকি এটা সাংবিধানিক কোনো বৈধতা আছে? দেখেন, এটা তো আসলে সাংবিধানিকভাবে তার যে মেয়াদকাল রাষ্ট্রপতি হিসেবে, সেই সময়টাতে আসলে সংবিধান যে তাকে যে সুরক্ষা দিয়েছে, তিনি ব্যক্তি হিসেবে নয়, বরং রাষ্ট্রপতির পদটাকে যে সুরক্ষা দেওয়া হয়েছে আমাদের সংবিধানে, সেই জায়গা থেকে ওই সময়কালের জন্য তার যে কৃতকর্মের জন্য তাকে আপনি কোনো বিচারের মুখোমুখি করতে পারেন না, বা তিনি জবাবদিহিতার জন্য কোনো আইন নাই। ফলে সেই সময়টার জন্য তাকে যদি ওই বিষয়গুলো আপনি বাদ দেন, এখন তো তিনি আর রাষ্ট্রপতির পদে নেই, এখন তিনি সাবেক হয়েছেন। ফলে তার পূর্বের কোনো ঘটনার জন্য, বিশেষ করে রাষ্ট্রপতি হওয়ার আগে তার যে বিশেষ করে নানা ধরনের ঘটনা, এবং তিনি যেহেতু আওয়ামী লীগের পদে ছিলেন, ফলে তার বিরুদ্ধে নানা ধরনের সম্পৃক্ততা থাকতে পারে। সেই জায়গা থেকে আমরা মনে করি ওই বিষয়গুলোর জন্য সরকার উচিত তাকে জবাবদিহিতা আনা বা আওতায় আনা উচিত। রাষ্ট্রপতি আইনি নেওয়ার ক্ষেত্রে সরকার কতটুকু সদিচ্ছা আছে, বা বিএনপি সরকারের বা বিএনপির? এখন থেকে এটা সরকারের আসলে পলিসিগত বিষয়, সরকার আসলে কতটুকু করবে কি করবে না, কিন্তু আমরা একজন সচেতন মানুষ বা সচেতন রাজনৈতিক দল হিসেবে আমরা ব্যক্তিগত জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে সেই বিষয়টি সামনে নিয়ে এসেছি। এখন সরকার যদি মনে করে যে তার বিরুদ্ধে, আমরা দেখেছি বেশ কিছু অভিযোগ ইতিমধ্যে দায়ের করা হচ্ছে, এই অভিযোগগুলো সরকার বলছে অভিযোগগুলো বিশেষ করে মামলার বিষয়ে গত পরশুদিন খুব সুন্দর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে তিনি যেগুলো পর্যালোচনা করে তারপরে ব্যবস্থা নেবে। এখন এই অভিযোগগুলো যারা করছে বা যারা দিচ্ছে, সেগুলো সরকার পর্যালোচনা করে, আমি মনে করি যদি তথ্য প্রমাণ থাকে সেক্ষেত্রে সরকারের উচিত ব্যবস্থা নেয়। তবে আশা করি যদি সঠিক তথ্য প্রমাণ থাকে এবং জনগণ চায়, তাহলে সরকার তো জনগণের সরকার, ফলে জনগণের চাওয়া অনুযায়ী সরকার অবশ্যই তখন সিদ্ধান্ত নিতে পারে। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে যতটুকু বোঝা যাচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুম্পুর বিরুদ্ধে তেমন অ্যাকশনে যাওয়ার কথা নয়। সেক্ষেত্রে যদি তাকে সেভ এক্সিট দেওয়া হয়, আপনাদের দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা? না, আমরা তো মনে করি যে রাষ্ট্রপতির প্রিভিয়াস যে ঘটনাগুলো, সে ঘটনা তাকে অবশ্যই বিচার আওতায় আনা উচিত। সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে তো অবশ্যই এটাকে প্রতিবাদ করছি, এবং সেটা যদি সেফ এক্সিট দেয়, সেটা আমি মনে করি আমার দল অবশ্যই তখন আলোচনা করে সিদ্ধান্ত নেবে। কিন্তু আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি তাকে সেফ এক্সিট দেওয়ার সুযোগ খুব একটা নাই, কারণ তিনি যদি বিদেশে যান, তাইলে তার সেখানে চিকিৎসা নামে তিনি বিদেশে গিয়ে যে কোনো ধরনের বক্তব্য বা মন্তব্য করতে পারেন, যে বক্তব্য বা মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার মতো কোনো ইভিডেন্স তৈরি বা আলামত তৈরি, সেই জায়গা থেকে রাষ্ট্রপতি এখানে থেকে নানা ধরনের কথা বলছে। বিভিন্ন সময় আমরা দেখি যে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার পর তিনি একটা বড় একটা সাক্ষাৎকার দিয়েছে, সেখানে নানা ধরনের অভিযোগ দিয়েছে। ফলে এখন তিনি বিদেশে যাওয়ার পর বর্তমান সরকার এবং গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রমূলক তথ্য সামনে হাজির করবেন, এটা বিশ্বাস করার মতো সুযোগ বা পরিস্থিতি নাই। ফলে তাকে ঘিরে যথেষ্ট সন্দেহ এবং সংশয় রয়েছে, এবং তিনি যেহেতু আওয়ামী লীগের মনোনীত লোক ছিলেন, ফলে বিদেশে গিয়ে তিনি এমন কোনো বক্তব্য দিতে পারেন যেটা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্য বিশ্বমহলে একটা আলামত তৈরি হতে পারে। পাশাপাশি বাংলাদেশে যে সম্প্রতি যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো তিনি যে কোনো ধরনের বক্তব্য দিতে পারে, কিংবা গণঅভ্যুত্থানের সময় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে তিনি প্রশ্নবিদ্ধ করার মতো অনেক কিছু বলতে পারেন। কারণ এই গণঅভ্যুত্থান সংঘটিত যে সময়টা, তিনি এই সময়ের অনেক ঘটনার প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষী। ফলে তার বিভিন্ন মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে এটা একটা আলোচনা বা সমালোচনার একটা পরিস্থিতি তৈরি হতে পারে। সেই জায়গা থেকে আমি মনে করি সরকারের উচিত তাকে কোনোভাবে সেফ এক্সিট না দেওয়া। যেমন আমরা যদি ধরি যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যেমন তিনি দাবি করেছিলেন যে আমি পদত্যাগ করিনি। তা আপনারা কি এমন সংজ্ঞা করছেন যে রাষ্ট্রপতি বাইরে গিয়ে তিনি বলবেন যে আমি রাষ্ট্রপতি পদত্যাগ করিনি, আমি এটা চাপে চাপে করেছি,
তখন যদি প্রবাসী সরকার ঘটনা এটাকে যদি সাংবিধানিক ভাবে যদি এটা অস্বীকার করে এরকম কিছু ভাবছেন নাকি? না আমি বা আমি শঙ্কা করছেন? আমি এটাই বলছি যে আসলে তাকে তো বিশ্বাস করার কোনো সুযোগ নেই। তিনি যেহেতু আওয়ামী লীগের লোক ছিলেন, ফলে হাসিনা যে কথাটি বলছে তিনি সেম কথাটি বলবে বলে ধারণা করি না, বরং তিনি এটা বলবে এটা অনেকটা নিশ্চিত, কারণ তিনি তো আওয়ামী লীগের লোক। ফলে আমি বললাম না যে তিনি বিদেশে গিয়ে এমন সব মন্তব্য করতে পারেন যেটা আওয়ামী লীগের জন্য পজিটিভ হতে। এখন আপনি যে কথাটি বলছেন, হ্যাঁ সে যদি আওয়ামী লীগের হাসিনার মতো, হাসিনা জনগণের মানে আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সে নিরাপদে সেখানে গিয়ে সে বলছে সে তো এখনো দেশের প্রধানমন্ত্রী। ফলে রাষ্ট্রপতিকে যদি সেখানে গিয়ে বলে যে আমি আসলে স্বেচ্ছায় অসুস্থতার কারণে আসলে আমি পদত্যাগ করিনি, বরং আমাকে নানান চাপের মুখে আমাকে এটা বাধ্য হয়ে করতে হয়েছে, ফলে এটা নিয়ে আন্তর্জাতিক মহলে আরো অনেক বেশি প্রশ্নবিদ্ধ হতে পারে বা প্রশ্ন তৈরি হতে পারে। ফলে এটা এই ঘটনা যদি ঘটে তাহলে বাংলাদেশের রাজনীতির জন্য একটা নেগেটিভ বার্তা আন্তর্জাতিক মহলে বয়ে বেড়াবে বা বইতে পারে। সেই জায়গাতে আমি মনে করি যে তিনি এই মন্তব্য করতে পারেন এবং এই ধরনের মন্তব্য করে দেশকে অস্থিতিশীল কিংবা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার মতো যথেষ্ট এলিমেন্ট তার কাছে রয়েছে। ফলে তাকে আসলে কোনোভাবে বিশ্বাস করা যাচ্ছে না। আমি মনে করি সরকারের উচিত তাকে অবশ্যই সেফ এক্সিট না দেওয়া। আপনার কাছে কি মনে হয় সরকার কি করবে? তাকে আইনের কাছে সুপর্দ করবে নাকি সেফ এক্সিটের সুযোগ দিবে? আমি মনে করি যে সরকার এখন এই সেফ এক্সিটও দিবে না, আবার আইনের মুখোমুখি করবে না, কারণ সরকার বিষয়গুলো অবজার্ভ করছে বা এই ঘটনাগুলো প্রভাবগুলো সরকার তারা অবজার্ভ করার মধ্য দিয়ে সরকার আস্তে আস্তে সিদ্ধান্ত নিয়ে মনে করি। আপনার যদি জনমত তৈরি হয় তাহলে সরকার তো জনগণের সরকার, এখন জনগণ যদি দাবি করে তাহলে সেই সরকার তো অবশ্যই জনগণের দাবি পূরণ করতে বাধ্য হবে। ফলে আমার ধারণা তিনি এই সরকার আপাতত তাকে আটকও করবে না, আবার সেফ এক্সিট দিবে বলেও মনে হচ্ছে না, কারণ এটা দিলে তাদের জন্য ক্ষতির কারণ হবে, পাশাপাশি দেশের মানুষও তো সেফ এক্সিটের বিরুদ্ধে, ফলে এই কাজটি করবে না সরকার। আচ্ছা, এবার একটু আপনার দলের ইয়েতে যাচ্ছি। সেটা হলো আপনার দল আগে সরকার দলীয় ভাবে বা বিএনপির বিপক্ষে অনেক কথা বলেছে আপনার শীর্ষস্থানীয় নেতারা। এখন কি বিএনপির সমালোচনা করবে, মানে যারা ইয়েতে আছে? দেখেন, আমরা বিএনপির সাথে গণ অধিকার পরিষদের যাত্রা শুরু হওয়ার পর থেকে আমরা খুব সম্ভবত 2022 সাল বা 23 সালের শুরুর দিক থেকে আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন হচ্ছি। ফলে তাদের যে বিভিন্ন দাবি দেওয়া সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে বা ভবিষ্যৎ রাষ্ট্র করে সেই দাবিগুলোর সাথে আমরা মোটামুটি একমত ছিলাম। সেই জায়গা থেকে তাদের সাথে আমাদের একসাথে পথ চলা দীর্ঘদিনের, শুধু যে তাদের সাথে নির্বাচনের জন্য গিয়েছি বিষয়টা এরকম না। তো সেই জায়গা থেকে আমরা অতীতে তাদের যদি কোনো ধরনের ভুল ছিল সেগুলো আমরা সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখনো যদি আমরা সরকারের চাই, আমরা সরকারের ইতিবাচক কাজ কিংবা বিএনপির ইতিবাচক কাজে যেমন প্রশংসা করবো, পাশাপাশি তাদের জোট সঙ্গী হিসেবে তাদের যদি কোনো ভুল থাকে তাহলে সেগুলো ধরে দেবে। এবং এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়টি খুবই ইতিবাচক হিসেবে দেখেন, বরং তিনি চান যাতে তার যদি সরকার কোনো ভুল করে সেই ভুলগুলো যেন তার সঙ্গীরা ধরে দেয়, যাতে করে তার সরকার আরো সঠিকভাবে কাজ করতে পারে। ফলে গণ অধিকার পরিষদ অবশ্যই তার যে প্রিভিয়াস যে চরিত্র সেই জায়গা থেকে যদি সরকার কোনো ভুল করে সেটা গণ অধিকার পরিষদের জায়গা থেকে অবশ্যই সংশোধন করার জন্য সেটাকে সরকারের কাছে তুলে ধরবে বা সেটা সমালোচনা করবে এবং ভালো কাজের সাপোর্ট দেবে এবং প্রশংসা করবে। আচ্ছা, যে সরকার যদি কোনো কিছু, যেমন সরকার নির্বাচনের আগে বলে এসেছিল তারা সরকারে গেলে গণভোটটা বাস্তবায়ন করবে, সেক্ষেত্রে আপনাদের গণ অধিকার পরিষদে যারা সরকারের প্রতিনিধিত্ব করছে তারা কি সরকারকে এই চাপটা দিচ্ছে কিনা যে গণভোটটা বাস্তবায়ন করা দরকার? দেখেন, গণ অধিকার পরিষদ এই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল এবং পক্ষের অন্যতম শক্তি ছিল। সেই জায়গাতে আমরা গণ অধিকার পরিষদ জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করি এবং গণ অভ্যুত্থানকে ধারণ করে আমরা ভবিষ্যতে রাজনীতিটা করতে চাই। সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদের যারা সরকার হচ্ছে তারা অবশ্যই গণভোট এবং যে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে এবং সরকারকে সে বিষয়ে সর্বোচ্চ পরিমাণ তাদের জায়গা থেকে বলবে যাতে করে এই বিষয়গুলো বাস্তবায়ন করে। আশা করি বিএনপি তারা তাদের জায়গা থেকে এখন তারা জুলাই সনদের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে জুলাই সনদ বিএনপি সরকার অক্ষরে অক্ষরে পালন করবে এবং সেটা তারা আস্তে আস্তে করেও যাচ্ছে। তো আশা করি গণভোটের বিষয়ে সরকারের একটা সিদ্ধান্ত ছিল, কিন্তু গণভোটটি যে কিছু তারা প্রশ্ন তুলছে বিএনপি জায়গা থেকে, ফলে সেই প্রশ্নগুলো আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান হলে তারা অবশ্যই এই বিষয়টি আরো ভালোভাবে সমাধান বা আরো বাস্তবায়ন করার চেষ্টা করবে। গণ অধিকার পরিষদ থেকে এবং বিএনপিতে যাওয়া রাশেদ খানের বিএনপিতে যাওয়াটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখেন, গণ অধিকার পরিষদ যেহেতু দীর্ঘদিন বিএনপির সাথে মিত্র হিসেবে ছিল, যোগপাত আন্দোলন ছিল, সেই জায়গা থেকে আমাদের একটা পলিসিগত কারণে আমাদের যিনি সাবেক সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান তিনি বিএনপিতে গিয়েছিল এবং যেহেতু আপনি জানেন যে বিগত নির্বাচনগুলোর মতো নয় এবং সবশেষ নির্বাচনে একটি যে আরপিও যে সংশোধন হয়েছিল সেখানে এরকম ছিল যে আপনি যদি জোটের মার্কায় নির্বাচন করতে চান তাহলে আপনাকে ওই জোটের দলের আপনার সদস্য হতে হবে, অর্থাৎ নিজ দলে থেকে আপনি অন্য মার্কায় নির্বাচন করতে পারবেন না। আগে কিন্তু এরকম ছিল, যেমন আমরা দেখছি বিএনপি জামাত যখন জোটে ছিল তখন জামাতের অনেক এমপিরাও নির্বাচন দানিশ মার্কা নির্বাচন, বিশেষ করে বর্তমান যিনি বিরোধী দলের প্রধান
ডক্টর শফিকুর রহমান, তিনিও কিন্তু দানি শিশু মার্কা নির্বাচন করেছিলেন, কিন্তু তখন তার দল ত্যাগ করতে হয়নি। কিন্তু এই আরপি সংশোধন করার কারণে এই বিষয়টি সামনে আসছে, ফলে এই বাস্তবতার কারণে আমাদের দল থেকে জনাব রাশেদ খান বিএনপি সদস্য সংগ্রহ হয়ে এই প্রাথমিক সদস্য নির্বাচন করেছিল। এটা একটা সমঝোতার ভিত্তিতে এবং বিএনপির সাথে আলাপ আলোচনা করে এই কাজটা মূলত করা হয়েছিল। আপনারাও তো গণ অভ্যুত্থান পক্ষের শক্তি, সেক্ষেত্রে আপনারা গণ অভ্যুত্থানে নতুন নতুন কিছু দল হয়েছিল, আপনারা সেগুলো নেতৃত্ব না দিয়ে নতুন পুরাতন একটি দলের সাথে যাওয়ার কারণটা কি? দেখেন, গণ অভ্যুত্থান আপনারা চাইলে তো এনসিপির মতো আর কিছু দলকে নিয়ে আলাদা একটা দল হতে পারতো, তরুণদের একটা দল হতে সেটা পারতো। ধরেন, এটা হচ্ছে রাজনৈতিক বাস্তবতা, হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক যে স্ট্রাকচার, সেখানে চাইলে মানে প্রতিষ্ঠিত শক্তির বাইরে গিয়ে আসলে নতুন শক্তি উদ্ভব হওয়া বা নতুন শক্তি টিকে রাখা অনেকটা কঠিন। ফলে নানান বাস্তবতার কারণে এবং দেশের ভবিষ্যৎ রাজনৈতিকতার চিন্তা করে আমাদের গণ অধিকার তাহলে আপনারা যে পরিবর্তনের কথা বলছেন, আমরা পরিবর্তনের কথা বলছি, সেটা বিএনপির সাথে থেকেও সে পরিবর্তন সম্ভব। বিএনপি তো অনেক পরিবর্তনের কাজ করছে। বিশেষ করে আপনি তারেক রহমানের যদি যে পরিবর্তনগুলো কাজ দেখেন, আপনি বর্তমানে যে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী, অথচ তিনি যেই জায়গা দিয়ে যাচ্ছেন সেই জায়গা দিয়ে অন্য গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করছে। অথচ অন্যান্য সময় আমরা দেখতাম যখন প্রধানমন্ত্রী কোথাও মুভমেন্ট করতো তখন 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তা বন্ধ থাকতো। তো তারেক রহমানের মধ্যে তো অনেক ইতিবাচক পরিবর্তন, এবং তার মন্ত্রিসভায় অনেক তরুণ মন্ত্রীদেরকে তিনি জায়গা দিয়েছেন। ফলে তারাও যে কিছুটা পরিবর্তন চায়, এবং বিএনপি পূর্ণ রাজনৈতিক দল হলেও তারা তরুণদেরকে ধারণ করে এবং তারুণ্যকে তারা অনেকটা ধারণ করে কিন্তু তাদের যে সংসদ সদস্য মনোনয়ন বলেন কিংবা ক্যাবিনেটে বলেন, অনেক তরুণ নেতাদেরকে কিন্তু তারা মন্ত্রিত্ব দিয়েছে। বিশেষ করে গণ অধিকার বিরোধী নেতা যিনি তরুণ লিডার। আবার আমরা দেখছি বিএনপি সাবেক যে ছাত্রদলের যে নেতা ছিল রাজীব ভাই, তাকেও কিন্তু বিএনপি ক্যাবিনেটে দিয়েছে। কিন্তু অনেক পুরনো অনেক বয়স্ক সিনিয়র নেতারাও কিন্তু ক্যাবিনেটের জায়গা পায়নি। ফলে বিএনপিও একটা তারুণ নির্ভর বা নতুন রাজনীতির প্রতি তারাও যে একটা ইতিবাচক, সেই জায়গা থেকে আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন। আচ্ছা, বিএনপির ধরলাম আপনার সাংগঠনিক ভাবে পরিবর্তন হচ্ছে, দেশের আসলে কি পরিবর্তন হচ্ছে? দেশের টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো কি বন্ধ হচ্ছে? দেখেন, এটা আমরা শুধু এখন না, আওয়ামী লীগের পতনের পর আমরা দেখেছি আসলে কোনো কিছু তেমন পরিবর্তন হয়নি, শুধু হাত বদল হয়েছে, যেটা এখনো চলমান। তবে আশা করি যে এই সরকার এই বিষয়গুলো খুবই স্ট্রংলি হ্যান্ডেল করবে, কারণ এদেশের মানুষ গণ অভ্যুত্থানকে যে সংগঠিত করছে সেটা শুধু কেবল 36 দিনের একটা আন্দোলন নয়, বরং দীর্ঘদিনে দেশের চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি এইসবের বিরুদ্ধে মানুষ একটা গণক্ষোভ সেটি আপনার প্রতিফলন ঘটেছে। ফলে জনগণের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী দেশকে চালাতে হবে, সেটা বিএনপি হোক আর যেই হোক। যদি জনগণের চাহিদার বাইরে গিয়ে কেউ দেশ চালাতে যায়, তাহলে তাদেরকেও এর খাসরত ভবিষ্যতে দেওয়া লাগবে। সেক্ষেত্রে বিএনপি এই সরকারকে উচিত, যদি এই ধরনের টেন্ডারবাজি বা চাঁদাবাজি যেগুলো হয় সেগুলোকে অবশ্যই বিএনপি সর্বোচ্চ জায়গা থেকে তারা যেন সেগুলোকে নিয়ন্ত্রণ করে, তা নাহলে ভবিষ্যতে জনগণ বিএনপির বিরুদ্ধে রায় দিতে পারে। আচ্ছা, আপনাদের গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারা মোটামুটি বিএনপিতে চলে গিয়েছে, যেমন রাশেদ খান এবং একজন মন্ত্রিত্ব সামলায়, সেক্ষেত্রে আপনারা দলটাকে কিভাবে সামলাচ্ছেন? দেখেন, আসলে একজন লিডারই সবসময় দলকে চালাবে বা কয়েকজন চালাবে সেটা এরকম না। একটা দলে নানান শ্রেণীর নেতৃবৃন্দ রয়েছে বা নানান ক্লাসের নেতৃবৃন্দ রয়েছে। ফলে একজনের জায়গায় আরেকজন পূরণ হবে। যিনি আমাদের দলের প্রধান ছিলেন তিনি এখন মন্ত্রিত্ব সামলাচ্ছেন, পাশাপাশি কিন্তু উনি দলকেও সময় দিচ্ছেন। প্রায় প্রতিদিনই আমাদের অফিসে আসেন বা অফিসে দলের নির্ধারিত যে কাজগুলো তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করেন সেগুলো সমাধান করতে। আবার আমাদেরকেও নিয়ে এসে প্রায়ই বসেন, যে দলের কোনো বিষয় থাকলে সেগুলো আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। আর রাশেদ খান যাওয়ার পর আমাদের দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একজন হয়েছেন, যিনি আমাদের 18 সালে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ছিলেন। ফলে দলে আসলে নেতৃত্বের কোনো শূন্যতা নাই, বরং একজনের জায়গায় আরেকজন আসছে, বরং নতুন নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে। এটা একটা দলের জন্য আমি মনে করি ইতিবাচক। এবং সামনে আমরা খুব শীঘ্রই আমাদের চিন্তা ভাবনা আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে আমরা কাউন্সিলের মাধ্যমে আমরা আবারও নেতৃত্ব ঠিক করব। তখন হয়তো নেতৃত্বে আরো নতুন কোনো চমক থাকতেও পারে। আচ্ছা, আগামী নির্বাচন, স্থানীয় নির্বাচন প্লাস জাতীয় নির্বাচন, আগামী নির্বাচনগুলোতে আপনারা কিভাবে চিন্তা করেন? বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে আসন বন্টন করবেন নাকি এককভাবে 300 আসনের জন্য? দেখেন, আমরা এখন যেহেতু আগামী জাতীয় নির্বাচন অনেক দূরে, প্রায় আরো 4.5 বছর, সেই জায়গা থেকে এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত ভাবার সুযোগ বা পরিস্থিতি তৈরি হয়নি। তবে আমরা আমাদের দলীয় নেতা কর্মীদেরকে এইভাবেই মানে ট্রেন আপ করছি, যাতে আমরা আগামীতে এককভাবে নির্বাচন করতে পারি এবং জোট ছাড়াই। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাব, কিন্তু পরিবেশ পরিস্থিতির হয়তো সিদ্ধান্ত পরিবর্তন হওয়া লাগতে পারে। আর স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে যেহেতু এখন নির্দিষ্ট কোনো দলের মার্কা নির্বাচন করা যাবে না, ফলে স্থানীয় সরকার নির্বাচন কিন্তু সবাই সমান। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত সমঝোতার বিষয়ে কোনো আলোচনা হয়নি বা আলোচনা হওয়ার মতো পরিবেশ হবে বলে মনে হয় না, কারণ যেহেতু নির্দিষ্ট কোনো দলের মার্কা নাই। সেই জায়গা থেকে আমরা আমাদের যারা নেতা কর্মী ছিল তাদেরকে আরো আগে আমরা নির্দেশনা দিয়েছি, যারা স্থানীয় সরকার নির্বাচন করতে চান আপনারা আপনাদের জায়গা থেকে এখন থেকে প্রস্তুতি, অনেক জায়গায় আমাদের মোটামুটি তারা তাদের জায়গা থেকে কার্যক্রম চালাচ্ছে। আশা করি আমরা স্থানীয় সরকার নির্বাচনে সব জায়গায় একটু মোটামুটি প্রার্থী দিতে পারবো। আচ্ছা, সংবিধান সংস্কার প্লাস গণভোট বাস্তবায়ন বিষয়ে যদি
আপনাদের সঙ্গে বিএনপির কোনো মতবিরোধ আছে কিনা, তৈরি হচ্ছে কিনা, বা আপনারা কতটুকু চাপ দিতে পারছেন? না, এটা আসলে বিএনপির সাথে গণভোট এবং জুলাই সনদ নিয়ে খুব বেশি মতবিরোধ বা পার্থক্য আমাদের হচ্ছে না। কিন্তু আমরা যেহেতু জুলাই সনদের পক্ষে, গণভোটের পক্ষে, আমরা বিএনপিকে অবশ্যই, যেহেতু তাদের মিত্র হিসেবে আমরা তাদেরকে এই বাস্তবতাটাকে বলার চেষ্টা করছি বা করছি যে তারা যেন এই বিষয়গুলো একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধান করে। কারণ গণভোটটা এই দেশের মানুষের একটা রায় ছিল। সেই জায়গা থেকে বিএনপি, জামাত সহ, এনসিপি সহ, আমরা সহ সবাই কিন্তু এটার পক্ষে ছিলাম। সেই জায়গা থেকে হয়তো গণভোটের কিছু বিষয় নিয়ে প্রশ্ন থাকতে পারে, বিশেষ করে যে দফাগুলো ছিল সেই জায়গা থেকে সেসব বিষয় যদি আলাপ আলোচনা করে সমাধান করা যায়, তাহলে এই দেশের জন্য এবং দেশের মানুষের জন্য মঙ্গল হবে। সেই জায়গায় আশা করি বিএনপি চেষ্টা করছে, বিশেষ করে সংবিধান সংস্কার কমিটি করছে, সেখানে বিরোধী দলের জন্য 5 জনের একটা পদ খালি রাখছে। তারা এখানে এসে সংবিধান সংস্কার বা সংশোধনের জন্য তারা তাদের মতামত দেয়, সেগুলো এই সরকার ইতিবাচকভাবে মূল্যায়ন করবে বলে মনে করি। আপনারা বিএনপিতে যাওয়ার পরে এটা কি বিএনপির একটা এজেন্ডার একটা অংশ হিসেবে কি আপনারা বিএনপিতে যোগ দিয়েছেন, নাকি আপনারা রাজপথের একটা সার্বিক পরিস্থিতি তাদের সরকারকে তুলে ধরতে পারছেন? দেখেন, তাদের সাথে আমরা বাধ্য হয়ে গেছি বিষয় এরকম না। আমরা তো বললাম তাদের সাথে দীর্ঘদিন যাবত আমরা একসাথে আন্দোলন করেছি, যুগপৎ আমরা। ফলে তাদের সাথে একটা আন্দোলনের একটা লিগাসি ছিল। সেই জায়গা থেকে আমরা নির্বাচনে জোট করেছি। আর আমরা বিএনপির, আমি তো চাইলে বিএনপির ভাষায় কথা বলতে পারতাম যদি আমরা বাধ্য হয়ে থাকতাম। আমি তো বিএনপির ভাষায় কথা বলছি না, বরং আমরা বিএনপির মিত্র হিসেবে বিএনপির যেই সব জায়গাগুলো কিছুটা সংশোধন করার জায়গা রয়েছে সেসবগুলো আমরা তুলে ধরছি সব জায়গায়, শুধু এখানে না। আমরা আমাদের দলীয় ফোরাম বা বিএনপির সাথে যদি কোনো আলাপ আলোচনা সেখানেও কিংবা পাবলিকলি আমরা সেগুলো তুলে ধরি। ফলে বিএনপির সাথে আমরা বাধ্য হয়েছি বিষয়ের কারণে, কারণ তাদের সাথে আমাদের একটা আগে থেকে একটা ইয়া ছিল, একটা সমন্বয় ছিল, বা তাদের সাথে একটা মিল ছিল যে আন্দোলন সংগ্রামের জায়গা থেকে, সেই জায়গা থেকে আমরা তাদের সাথে জুটেছিলাম। ফলে কোনো ধরনের চাপ বা কোনো ধরনের বাধ্য হয়ে এইরকম কোনো ধরনের বিষয় আসলে এখানে নাই। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছি যে আওয়ামী লীগের ফিরে আসার বিষয়ে আপনারা কি সরকারের সাথেই করবেন, নাকি আপনাদের আলাদা কোনো কর্মসূচি আছে? আমরা আওয়ামী লীগের ফেরার বিষয়ে অবশ্যই আমরা আমাদের দলের জায়গা থেকে আলাদাভাবে অবশ্যই অবস্থান ছিল এবং আছে এবং থাকবে। সেই জায়গা থেকে, যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশের গণঅভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছে, সেটা আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতে হবে। শুধু গণঅভ্যুত্থানই নয়, বরং আওয়ামী লীগ গত 15 বছর আপনারা দেখেন যে বাংলাদেশে গুম, খুন, বিরোধী মতের উপর এমন কোনো পরিস্থিতি তৈরি নাই যেটা আওয়ামী লীগ করে নাই। ফলে এই অপরাধগুলোর জন্য তো আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিশেষ করে আওয়ামী লীগ যে জুলাই গণঅভ্যুত্থান যে মানবতা বিরোধী অপরাধ করছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে, সেটা কিন্তু বাংলাদেশে নয়, বরং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিশেষ করে জাতিসংঘ যে তদন্ত প্রতিবেদন কমিটি হয়েছিল, তারা কিন্তু এটা বলেছে যে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং এই মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি মানবতা বিরোধী অপরাধ করেছে। ফলে এই অপরাধগুলোর বিচার, পাশাপাশি এখন পর্যন্ত যে হত্যা মামলাগুলো হয়েছে ছাত্র জনতার উপর, সেই হত্যা মামলাগুলো বিচার হওয়ার পরে আওয়ামী লীগ আসলে কতটা ফিরতে পারবে সেটা প্রশ্নের বিষয়। কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে গণঅধিকার প্রতি কোনো আপোষ নাই, বরং গণঅধিকার আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে গণঅধিকার সেই জায়গা থেকে ভূমিকা পালন করবে। আচ্ছা, আমরা যতটুকু জানি বিরোধী পক্ষ যেটা অভিযোগ করে যে গণ অধিকার পরিষদ এবং বিপিনুরের কথা যদি বলা হয়, বিপিনুর আগে আওয়ামী লীগের সাথে যেভাবে সম্পৃক্ত ছিল এখন বিএনপির সাথেও সেভাবে আছে। সেক্ষেত্রে আপনারা আপনার দল বা বিপিনুর গণ অভ্যুত্থানের সময় কিভাবে ভূমিকা রাখছেন, আপনারা কোন পক্ষে ছিলেন? দেখেন, আমি যদি আপনাকে বলি, আওয়ামী লীগের সময় একটা প্রোপাগান্ডা ছিল যাতে আওয়ামী লীগ গণ অধিকার পরিষদ বা বিপিনুর আওয়ামী লীগের হয়ে কাজ করছে। কিন্তু আপনি দেখেন বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে 18 সালের ভোটের নির্বাচনের পরে এই মানুষ কি কথা বলতে দেখা যেত না। বিশেষ করে বিরোধী যারা ছিল, বিশেষ করে জামাত তো অনেকটা আত্মগোপনে ছিল, বিএনপি অনেকটা মামলা হামলায় জর্জরিত ছিল, পালিয়েছিল। ফলে ওই সময় আপনারা যারা সাংবাদিকতা করেন বা যারা সচেতন, তারা দেখবেন যে আপনার ওই সময় থেকে গণ অধিকার পরিষদ তখন ছিল না। বিশেষ করে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ বা শ্রমিক অধিকার পরিষদ রাজপথে সোচ্চার ভূমিকা পালন করেছে বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, দর্শন, নানা ধরনের অন্যায় অনিয়মের বিরুদ্ধে। সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদ যদি আওয়ামী লীগেরই হতো, তাহলে তো আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তাছাড়া গণ অধিকার এই প্রতিকূল পরিবেশে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আমাদের জেলা পর্যায়ে অনেকে হামলা মামলা শিকার হয়েছে এবং আমাদের যিনি দলের প্রধান, যাকে বলা হয়, যাকে বলছেন যে আওয়ামী লীগের সাথে ছিল, তিনি আওয়ামী লীগের আমলে 26 বার হামলা শিকার হয়েছেন। একটা মানুষ যদি আওয়ামী লীগের লোক হতো, তাহলে একটা মানুষ এতবার হামলা শিকার হয় কিভাবে, এটা তো প্রশ্ন করতে হবে। এবং এখন যারা এই বিষয়টি বলছে, তখন কিন্তু তারাও নূর হকনুর উপর ভরসা করতো। বিশেষ করে এখন যারা শিবিরের অনেক রয়েছে, তারা অনেকেই কিন্তু তখন আমাদের সাথে ছিল বা আমাদের পিছন ছিল। বিশেষ করে এনসিপির যারা নেতৃত্ব ছিল, সামনের সিংহভাগ নেতৃত্ব আমাদের অনেকে কর্মী ছিল বা আমাদের অনেকে সহযোদ্ধা ছিল। ফলে তারা তো নুরুল হকনুরকে নেতা মেনে তখন কাজ করছে এবং নুরুল হকনুর তখন যে প্রতিবাদের একমাত্র ভাষা ছিল, তখন কিন্তু দেশের মানুষ সবাই নুরুল হকনুর কি বলতো সেটার উপর তাকিয়ে থাকতো। বিশেষ করে এখনো দেখবেন আপনার এই নুরুল হকনুর সরকার রয়েছে, বিরোধী দল চায় নুরুল হকনুর যেন তাদের মতো করে প্রতিবাদ করে বিরোধী মতের মতো। তো নুরুল হকনুর তো এতদিন যখন বাংলাদেশে প্রতিবাদ করার মতো লোক ছিল না, তখন কিন্তু সে একা প্রতিবাদ করেছে এবং তার প্রতিবাদের জায়গা থেকে কিন্তু গণ অভ্যুত্থানের যে আপনার যে
প্রেক্ষাপট সেটা কিন্তু রচিত হয়েছে। বিশেষ করে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং এই জুলাই গণঅভ্যুত্থানের সময় আমরা কি পরিমাণ ভূমিকা রেখেছি সেটা আপনারা জানেন। বিশেষ করে ছাত্র অধিকার পরে নেতৃত্ব বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে এখানে ছাত্র অধিকারের নেতারা সামনে থেকে নেতৃত্ব দেয় না, বরং এই আন্দোলনটাকে বিভিন্ন জেলা পর্যায়ে কেন্দ্রীয়ভাবে যদি বৈষম্য ছাত্র আন্দোলন তারা শুরু করে, কিন্তু সেখানে দেখবেন অনেকে ছাত্র অধিকার সাবেক নেতা ছিল, কিন্তু জেলা পর্যায়ে আপনি দেখবেন সব জায়গায় ছাত্র অধিকার পরিষদের নেতারা বা গণ অধিকার বা যুব অধিকার পরিষদের নেতারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এবং এই আন্দোলন করতে গিয়ে আমাদের ছাত্র অধিকার এবং যুব অধিকার পরিষদ সহ আমাদের প্রায় 12 জন লোক শহীদ হয়েছে এবং 500-র বেশি আহত হয়েছে। আমাদের দলের যিনি প্রধান লোক তিনি কারাগারে ছিলেন, 2 দফা রিমান্ড ছিলেন। তারা কিভাবে নির্যাতন করেছে এগুলো আপনারা যারা মিডিয়া দেখেছেন বা সোশ্যাল মিডিয়া দেখেছেন। আমি নিজে এই আন্দোলন করতে গিয়ে গুম হয়েছিলাম, জেল কেটেছি, আমি হাসিনার পতনের পর বেরোচ্ছি। তো আমার দলের যে ভূমিকা ছিল সেটা কিন্তু অনেকটা প্রমাণিত। বিশেষ করে যদি আমি বলি, আমি যে 26শে জুলাইয়ের কথা বলি, আপনি দেখবেন 24 সালের 26শে জুলাই একটি বিকালবেলা একটা নিউজ হয়েছিল যে 2 সমন্বয়ককে নিয়ে সরকার পতনের আন্দোলন বা সরকার পতনের চক কষছে নূর। তো নুরুল হক নূর যদি ভূমিকায় না থাকতো তখন তো এই বিষয়গুলো সামনে আসতো না। অর্থাৎ নুরুল হক নূরের যে ভূমিকা ছিল সেখানে তো তখন তাকে পুলিশ আটক করে ব্যাপক নির্যাতন করে এবং এই রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতন করে তাকে, এবং 2 দফা রিমান্ড, এটা আপনারা দেখেছেন। তাকে নিয়ে তো সন্দেহ করার কোনো সুযোগ নেই। আন্দোলনের সময় একটা সম্পৃক্ত ছিল, মানে একটা অভিযোগ ছিল যে বিভিন্নুরের কিছু তাকে সমন্বয়ক বানায় সরকারের সাথে সমন্বয় মানে সমঝোতা করার একটা চেষ্টা ছিল, মানে আন্দোলনটাকে দমানোর চেষ্টা করছিল। এটা কি অভিযোগটা কতটুকু না, সত্য? এই অভিযোগের তো কোনো ভিত্তি নাই এবং বাস্তবতা নাই। যদি বাস্তবতা থাকতো তাহলে নুরুল হক নূর আটক হইতো না, রিমান্ডে যেত না, কিংবা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রাস্তায় জীবন দিত না বা আহত হতো না। ফলে এই অভিযোগটা একেবারেই অবান্তর এবং ভিত্তিহীন এবং এটা একটা উদ্দেশ্য প্রণীত। এটা তো আপনারা বাস্তবতা দেখেছেন, কারণ তাকে 2 বার রিমান্ডে নিয়েছে, অমানবিক নির্যাতন করেছে রিমান্ডে নিয়ে। এবং আমাদের দলের নেতাকর্মীরা অনেকেই এই আন্দোলনের সামনে থেকে নিতে চেয়েছে, বললাম আমাদের 12 জন শহীদ হয়েছে। ফলে আমরা যদি সেই কাজটাই করতাম তাহলে আমাদের তো আর জীবন দেওয়া লাগতো না। ফলে এটা যারা করে একেবারে উদ্দেশ্য প্রণীত ভাবে এই কাজটি করে। বিভিন্নুরের বা আপনাদের নেতৃত্বে না আসার কারণটা কি? আপনি এই গণঅভ্যুত্থানের নেতৃত্বে দেখেন, আসা- গণঅভ্যুত্থানটা হয়েছে ছাত্র জনতার ব্যানারে। কারণ হচ্ছে আপনি রাজনৈতিক দলের ব্যানারে গিয়ে গণঅভ্যুত্থান করা কোনো সম্ভব হয় না। বিশেষ করে রাজনৈতিক আন্দোলনগুলো গত কয়েক বছর আপনারা দেখেছেন, রাজনৈতিক আন্দোলনকে সরকার যেভাবে আইন শৃঙ্খলা বা যেভাবে দমন করতে পারে, ছাত্র জনতার আন্দোলনকে সেভাবে দমন করা হয়, সেভাবে ট্রিট করতে পারে না। ফলে আন্দোলনের শুরু থেকে একটা কৌশল ছিল যাতে ছাত্রদেরকে সামনে রেখে একটা সময় যখন ছাত্রদের দাবিটা আসলে গণ দাবিতে রূপান্তরিত, তখন তো রাজনৈতিক দলগুলো সব দলই, শুধু আমি গণঅধিকার বলবো না, বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক যারা চলছে, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী, সবাই তাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ ভূমিকা রেখেছে। কিন্তু এই রাজনৈতিক নেতারা যদি সামনে থাকতো তাহলে এই আন্দোলনটাকে দমন করতে আওয়ামী লীগের জন্য অনেক বেশি ইজি হতো। ফলে ছাত্রদেরকে সামনে রেখে মূলত পিছন থেকে মূল সাপোর্টটা কিন্তু রাজনৈতিক দলের নেতারা দিচ্ছে। যদি সেটা হয়তো আপনি দেখেন এই আন্দোলনে যারা শহীদ হচ্ছে ম্যাক্সিমাম তো রাজনৈতিক ব্যক্তিত্ব। জেল কেটেছে আপনি দেখেন প্রায় 15,000 কারাগারে ছিল, 15,000-এর মধ্যে আমার তো মনে হয় 14,000 লোকের রাজনীতিবিদ। ফলে আপনি এই আন্দোলনে তো অবশ্যই রাজনীতিবিদদের সম্পৃক্ততা ছিল বা রাজনীতিবিদদের অবদান ছিল। আমরা যারা শহীদ হয়েছে, আমাদের দলের প্রায় 12 জন শহীদ হয়েছে, বিএনপির প্রায় 400-র অধিক শহীদ হয়েছে। ফলে রাজনৈতিকবিদরাই তো এই আন্দোলনের সর্বোচ্চ পরিমাণ ভূমিকা পালন করে। এবং এই আন্দোলনটা যখন বেগবান হয়, বিশেষ করে 18 তারিখ 19 তারিখ, তখন আমাদের একটা মাথায় টার্গেট ছিল যে এই আন্দোলনটা এখন আর শুধু কোটার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এই আন্দোলনটাকে আমাদেরকে যে কোনো কায়দায় বা যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে সরকার পতন দেখে নিতে হবে। যদি সেটা আমরা করতে না পারি তাহলে আমরা যারা রাজনীতি করি তাহলে আমাদের ভবিষ্যৎ খুবই মানে ভয়ঙ্কর হতে পারে, কারণ আমাদের বাকি জীবনে তো জেলে থাকা লাগতে পারে। সেই জায়গাতে রাজনীতিবিদরা এই জায়গায় বিষয়টি উপলব্ধি করতে পেরেছে এবং শেষ শুরু থেকেই মোটামুটি রাজনীতিবিদরা এক ধরনের প্রত্যক্ষ সাপোর্ট ছিল এবং শেষ দিকে তো পরোক্ষ সরাসরি তারা সর্বোচ্চ পরিমাণ ভূমিকা পালন করেছে। জুলাই আন্দোলনে আপনি কিভাবে ভূমিকা রেখেছেন? দেখেন, আমাদের এই গণ অধিকার পরিষদের যাত্রা শুরু হয়েছে 21 সালে, কিন্তু আমাদের যে রাজনৈতিক যে লিগাসি হচ্ছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, যেটা বাংলাদেশের যে 56% কোটা নামক বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলনটা ছিল, সেই আন্দোলনটা আমরা 9 মাস আন্দোলন করার পর আমরা সেই আন্দোলনটি সফল করেছি। সেই আন্দোলন সফল করতে গিয়ে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাইয়ের আক্রান্ত হয়েছে, অনেকে জেল কেটেছে, অনেকে নানাভাবে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। সেই আন্দোলন সফল হওয়ার পর আমরা বাংলাদেশ থেকে 56% কোটা বিলুপ্ত হয়েছে এবং তখন একটা প্রজ্ঞাপন জারি হয়েছে। আমরা দেখি যে 2024 সালের 5 জুন সেই কোটার যে পরিপত্র বাতিল করা হয়েছিল, সেই পরিপত্রকে আবার সরকার আদালতের মধ্যে অবৈধ ঘোষণা করে। ফলে এই জায়গা থেকে আমাদের স্বাভাবিক কনসার্ন ছিল, যেহেতু আমাদের রাজনৈতিক দলের সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমাদের 18 সালে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলন যে ফসল যদি ব্যর্থ হয় তাহলে আমাদের ভবিষ্যৎ রাজনীতির যে লিগাসি সেটা প্রশ্নবিদ্ধ হবে। তো সেই জায়গা থেকে আমাদের শুরু থেকে আমাদের টার্গেট ছিল যাতে এই আন্দোলনকে এইটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তো শুরু থেকে আমাদের দলীয়ভাবে আমাদের ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ যে আন্দোলন, যেই আন্দোলনের মাধ্যমে আমাদের যে কোটা সংস্কার আন্দোলন ছিল, তারা শুরু থেকে একটা প্রতিবাদ করেছে এবং আমরা নিজেরাও প্রতিবাদ করেছি। পরবর্তী সময় আস্তে আস্তে যখন এই আন্দোলনটাকে সামনে এসে, তখন আমরা ছাত্রদেরকে পরামর্শ দিয়ে আর্থিকভাবে বিভিন্নভাবে সহযোগিতা করছি। কিন্তু একটা সময় যখন দেখি যে আন্দোলনটা আসলে আর কোটার মধ্যে সীমাবদ্ধ নয়, তখন আমরা আমাদের দলীয়ভাবে, বিশেষ করে আমি নিজে ব্যক্তিগতভাবে যাত্রাবাড়ি এলাকায় আন্দোলন করছি। বিশেষ করে 18 তারিখ থেকে শুরু করে 17 তারিখ বিকাল থেকে শুরু করে একেবারেই আমি 24 তারিখ পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় স্টে করছি। এখানে তো আসলে ওইভাবে সামনে থেকে কেউ নেতৃত্ব দেয়, বরং আমরা যারা ছিলাম রাজনীতিবিদ
বা রাজনীতি করছে তারা চেষ্টা করছে সেখানে সমন্বয় করে, যদিও যাত্রাবাড়ি আন্দোলনটা কোনো রাজনীতিক নেতার নেতৃত্ব হয় না বা কোনো সমন্বয়কের নেতৃত্ব হয় না, পুরোপুরি একটা স্বতঃস্ফূর্তভাবে ছাত্র জনতার নেতৃত্ব হচ্ছে, ফলে সেই জায়গায় আমরা চেষ্টা করছি সমন্বয় করার। এবং আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ, শুধু আমি না, আমাদের দলের নেতা কর্মীরা যে যেখানে ছিল, বিশেষ করে আমাদের দলের যিনি প্রধান নুরুল হক নূর, সবার আগে কিন্তু উনি ঘোষণা দিয়েছিল এই আন্দোলনকে অবশ্যই সফল করতে হবে। রাজনীতিবিদ একজন নেতা হিসেবে, পলিটিক্যাল লিডার হিসেবে, যখন অনেক রাজনীতিবিদ সেটা বলে না, কিন্তু নুরুল হক নূর কিন্তু সেটা বলছে। এবং নুরুল হক নূর 19 তারিখে যখন আটক হয়, তার আটক হওয়ার পূর্বে কিন্তু তিনি আমাদেরকে বার্তা দিয়েছিল, বিশেষ করে তখন তো আর ইন্টারনেট ছিল না, তিনি আমাদের প্রত্যেককে, যারা সিনিয়র লিডার ছিল প্রত্যেককে, আমাকেও তিনি ফোন করে বলছিল যে আমরা যেখানে আছি আমরা যেন আন্দোলনটাকে সামনে থেকে নেতৃত্ব দিই এবং আমাদের যারা আছে তাদের সাথে যেন যোগাযোগ করি, সবাই যেন মানুষকে নিয়ে স্বতঃস্ফূর্ত রাস্তায় নামার আহ্বান জানায়, কারণ এই আন্দোলনকে সফল করা ছাড়া আর বিকল্প কোনো হয় না। সেদিন রাতে কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছিল। তো সেই জায়গা থেকে আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি। তা আন্দোলন চালিয়ে যাওয়ার পরবর্তীতে যখন 24শে জুলাই আসল, তখন অনেকটা আপনারা জানেন যে কারফিউ কিছুটা শিথিল হয়েছিল। আচ্ছা, আপনাদের গণ অধিকার পরিষদ 2018 সালের আগে প্রতিষ্ঠিত হয়েছে এবং কয়েকটা আন্দোলন তারা বেগবান করে আসছে এবং আওয়ামী লীগ সরকারের সময় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেক্ষেত্রে এনসিপি মাত্র 1-1.5 বছরের প্রতিষ্ঠা হয়ে তারা 6টা থেকে 7টার মতো এমপি পেয়েছে, আপনারা মাত্র একটা এমপি। এই জায়গায় দুর্বলতা কোন জায়গায় আপনাদের? দেখেন, আমি আগেও বলেছি যে গণ অধিকার পরিষদের যে যাত্রাটা শুরু হয়েছিল সেটা একেবারে প্রতিকূল পরিবেশে। বাংলাদেশের রাজনীতিতে এমন একটি রাজনৈতিক দল মনে হয় পাবে না যারা এরকম প্রতিকূল পরিবেশ এবং ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথের রাজনৈতিক দলের জন্ম হয়েছিল, সেটা গণ অধিকার পরিষদ। সেই জায়গায় তখন আমাদের নানান প্রতিকূল পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে রাজনৈতিক কার্যক্রম চালাতে হয়েছে। পাশাপাশি এই গণ অভ্যুত্থানে আমরা যে সরকার গঠিত হয়েছিল, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের সময় আমাদের সাথে বৈষম্য করা হয়েছে, আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে। ফলে আমরা আওয়ামী লীগের সময় যে ধরনের প্রতিকূল পরিবেশে ছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের সেই প্রতিকূল পরিবেশ খুব বেশি কাটিয়ে উঠতে পারেনি। হয়তো রেজিম চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের আসলে গণ অধিকার পরিষদের অবস্থান খুব একটা পরিবর্তন নেই, কারণ তখন এই সরকার আমাদেরকে, অন্তর্বর্তীকালীন সরকার, যদি আমরা বলি আমাদের সরকার বা এই সরকারের আমরাই বসেছি, কিন্তু এই সরকার আমাদেরকে খুব বেশি স্পেস দেয়নি, বরং সরকার আমাদেরকে নানাভাবে আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে। কিন্তু এনসিপি এই সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে তারা গঠিত হয়েছে, বিশেষ করে সামাজিক ভাবে এটা এবং রাজনৈতিক অঙ্গনে এটা আলোচনা রয়েছে যাতে এনসিপি একটা কিংস পার্টি, অর্থাৎ সরকার সমর্থিত বা সরকারের নিয়ন্ত্রিত তার এই পার্টিটি গঠন হয়। এবং সেটা অনেকটা বাস্তবতা রয়েছে যে সরকারে থাকা 3জন উপদেষ্টা, বিশেষ করে 2জন উপদেষ্টা সরাসরি এখন এনসিপির নেতৃত্বে রয়েছে এবং একজন উপদেষ্টা পদ করে এনসিপির প্রধান হচ্ছিলেন। ফলে এনসিপি যারা নেতৃত্ব রয়েছে তারা তো এই সরকারের সবচেয়ে বেশি সুবিধাভোগী ছিলেন। ফলে সরকারের নানা সুযোগ সুবিধা কাজে লাগে এবং এই সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে তারা যেভাবে নিজেদেরকে মেলে ধরতে পেরেছে বা যেভাবে তারা কিংস পার্টি হিসেবে নিজেদেরকে আবির্ভাব করতে পারছে, সেটা গণ অধিকার পরিষদ সেটা অনেকাংশে সম্ভব হয় না ভাই, বাস্তবতা সেরকম ছিল না। ফলে গণ অধিকার পরিষদের চ্যালেঞ্জটা তখনও ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল, কিন্তু এনসিপি বা বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি সেই চ্যালেঞ্জটা ছিল, বরং তারা একটা অনুকূল পরিবেশে এবং সরকারের পৃষ্ঠপোষকতায় এবং সরকারি সুযোগ সুবিধাকে ব্যবহার করে তারা রাজনৈতিক দলটা গঠন করছে এবং তারা রাজনৈতিক কর্মকাণ্ড গত 1 বছর চালিয়েছে। ফলে তাদের যে অবস্থা, সেই সরকারি সুযোগ সুবিধা তো আমরা পাই না, ফলে তাদের যে অর্জন সেটার সাথে তো আমরা মিলাইতে পারি না। তবে তাদের এখনো সাংগঠনিক যে মানে সক্ষমতা রয়েছে, সেই তুলনায় গণ অধিকার বিরোধী সক্ষমতা অনেক বেশি। গণ অধিকার বিরোধী এখনো ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত অনেক জায়গায় কমিটি আছে, অনেক জায়গায় উপজেলা, প্রায় সব উপজেলা কমিটি আছে। ফলে সাংগঠনিক গণ অধিকার পরিষদের অবস্থান তখনও মজবুত ছিল, এখনো মজবুত আছে, কিন্তু এনসিপি যে ধরনের সরকার আনুকূল্য পেয়েছে গণ অধিকার সেটা পায়নি। এই জায়গায় গণ অধিকার পরিষদ এনসিপি থেকে পিছিয়ে আছে। আচ্ছা, যেমন এনসিপি তারা জামাতের সাথে দর কষাকষি, মানে সিটের সময়, সিট ভাগাভাগির সময় তারা দর কষাকষি 30টা পর্যন্ত নিয়েছিল, তারা যদিও আরো বেশি দাবি করেছিল, 60-70টা পর্যন্ত দাবি করেছিল। আপনারা বিএনপির কাছে কতটা প্রস্তাব দিয়েছিলেন? দেখেন, বিএনপি বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক দল। এখন বিএনপি তো আপনার জোট সঙ্গীকে ততটুকুই দিবে যতটুকু তাদের না দিলেই নয়। কিন্তু জামাত যদি ধরেন, আমরা যদি এনসিপির সাথে জোট করতাম বা আমাদের সাথে যদি এনসিপি জোট করতো, আমরা এনসিপিকে যদি 200 আসনে দিতাম, তাহলে ফেল করতো সবগুলোতে। তাহলে আসন বেশি পাওয়ার প্রয়োজন নাকি আপনার জয়ী হওয়া প্রয়োজন? এখন বিএনপির সাথে যদি আপনি যান, 10টা আসন পেলে আপনার হয়তো 5টাতে বা 7টাতে জয়ী হতে পারবেন, কিন্তু জামাতের সাথে তো সেটা সম্ভব না। যেমন এনসিপি আপনার 30টা পাইছে, যে জয়লাভ হয়েছে 6টাতে, কিন্তু আমাদের গণ অধিকার পরিষদ একটা সিট পাইছে, সে একটাই জিতছে। তো আপনি যদি পার্সেন্টেজ অনুযায়ী দেন, তাহলে আমরা কিন্তু 100% পাস, আর তারা কিন্তু 100% পাস না। তারা 30 জনের মধ্যে আপনার 6 জন, আপনার পার্সেন্টেজ তারা কিন্তু আমাদের যেতে পিছিয়ে। ফলে আপনি আসন কতটা পেয়েছেন সেটা যে গুরুত্ব, আপনি সংখ্যানুপাত থেকে আপনি কতটা জয়, আপনার সফলতা কতটুকু। এখন জামাত একটা তুলনামূলক যে আপনার মুক্তিযুদ্ধে তাদের কিছু মানে বিতর্কিত ভূমিকা রয়েছে, সেই জায়গাতে তাদের তো ইতিহাসে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই জায়গাতে আমরা তো এই দায়িত্বকে আমরা নিতে চাই নাই বা আমরা নিতে
স্বাচ্ছন্দ্য বোধ করি না, বা সেই জায়গা থেকে আমরা তাদের সাথে যাই না। হয়তো আমরা তাদের সাথে গেলে আমাদেরকেও তারা 30টা বা 50টা সিট দিত, বা এরকমও অফারও ছিল, যাতে আমরা তাদের সাথে গেলে তারা আমরা কি চাই তারা সেটা ফুলফিল করতে চায়। কিন্তু বিএনপি তো তাদের মতো পার্টি না, বরং বিএনপি এখন যদি জামাত যদি আপনার এনসিপিকে 100 আসন দিত তাহলে কি হইতো, বা জামাত যদি আমাদেরকে 100 আসন দিত আমাদের অর্জনটা কি হতো, সেটা তো খুব বেশি হইতো না। ফলে আমাদের সামগ্রিকভাবে চিন্তা করতে যে আসলে আমাদের দলের জন্য কোনটা সুবিধা হবে, পাশাপাশি আগামী রাজনীতি দেশের স্থায়িত্বের জন্য কোনটা বেশি প্রয়োজন। আপনারা জানেন যে জামাতকে বিশ্ব যেভাবে ট্রিট করে বিএনপিকে সেভাবে ট্রিট করে না। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামাত হচ্ছে একটা ইসলামিক দল। সেই হিসেবে তাদেরকে আন্তর্জাতিক মহল যেভাবে দেখে, বা তাদের যে ইতিহাসে যে দায় রয়েছে সেটা কিন্তু বিএনপি নেই। ফলে বিএনপি জামাতের তুলনায় অনেক বেশি ক্লিন, সেই যেহেতু আমরা বিএনপির সাথে জুটি করছি। ফলে আসনের সংখ্যানুপাতিক আমি আপনাকে বললাম, যেটা গণঅধিকার পরিষদ 100% পাস করেছে, সেখানে কিন্তু এনসিপি কিন্তু 100% হয় না, কারণ তারা 30টির মধ্যে মাত্র 6টিতে তারা জয়ী হয়েছে। আচ্ছা, আপনারা একটা ইয়েতে দিয়ে একটাই পাশ করে আসছেন এবং একটাই মন্ত্রিত্ব পেয়েছেন, এটাকে আপনারা কিভাবে উদযাপন করছেন? এবং না, এটা তো আমরা মনে করি আমাদের দলে আরো অনেক বেশি সক্ষমতা ছিল, বিশেষ করে আমাদের আরো অনেক নেতারা ছিল যারা নির্বাচন করার মতো বা নির্বাচিত হওয়ার মতো, কিন্তু একটা পরিবেশ পরিস্থিতির কারণে এবং ভবিষ্যৎ রাজনীতির কথা চিন্তা করে আমাদেরকে বিএনপির সাথে জোট করতে হয়েছে। তো আমরা মনে করি যেহেতু আমাদের সরকার, বর্তমান সরকারে বিএনপি আমাদের একজনকে প্রতিমন্ত্রী দিয়েছে, আশা করি ভবিষ্যতে তিনি হয়তো মন্ত্রী হতে পারেন। সেই জায়গা থেকে তার জায়গা থেকে আমাদের এখন সরকারের সাথে একসাথে কাজ করে আমরা আমাদের দলের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে নিয়ে যেতে চাই সেটা আমরা মূলত কাজ করছি। সেই জায়গাতে দলীয় রাজনৈতিক সুযোগ সুবিধা সরকার, এগুলো আমরা আমাদের মানুষের কাছে পৌঁছে দিয়ে বা মানুষের সাথে কিভাবে সরকারকে সম্পৃক্ত করে আমরা আমাদের রাজনীতিটা করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে গণ অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। আচ্ছা, যদি বলি যে গণ অধিকারের পরিষদে একটা প্রথম মন্ত্রিত্ব পেয়েছে, সেক্ষেত্রে তাদের স্বচ্ছতাটা কতটুকু থাকবে? দেখেন, গণ অধিকার পরিষদ আগেও জনগণের অর্থে পরিচালিত হয়েছে, কারণ আমরা কখনো বিকাশে, কখনো রকেট বা কখনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা তুলেছি। যদি অনেকে আমাদেরকে বিকাশ অধিকার পরিষদ বলে দাবি করে, যদিও এটা আসলে শুধু আমরা না, বাংলাদেশের অনেক রাজনৈতিক দল এই বিকাশের মাধ্যমে টাকা তুলে। কিন্তু আমাদেরকে এটা এক ধরনের আওয়ামী লীগের সময় একটা ট্যাগিং করা হতো, কিন্তু আওয়ামী লীগের সেই ট্যাগিংটা দেখে এখন আওয়ামী লীগের কায়দায় আবার আওয়ামী লীগ বিরোধী যারা ছিল তারাও এটাকে ব্যবহার করে, অর্থাৎ আওয়ামী লীগের ভাষায় তারাও কথা বলে। তো এই জায়গা থেকে গণ অধিকার পরিষদ সবসময় মানুষের কাছে স্বচ্ছতা প্রমাণ দিয়েছে, এবং আমাদের যে সংগঠনের যে হিসাব সেগুলো আমরা পাবলিকলি দিয়েছি। ভবিষ্যতে আশা করি সেই স্বচ্ছতা থাকবে, এবং সেই স্বচ্ছতা বজায় রেখে আমরা আমাদের দলীয় কার্যক্রম পরিচালনা করবো। আচ্ছা, জুলাই আন্দোলনে আপনার এমন কোন দিন আছে যেটা বেশ স্মরণীয় আপনার? যেখানে জুলাই আন্দোলনের প্রত্যেকটা ঘটনাই আসলে অনেক বেশি স্মরণীয়, কারণ আপনি এই আন্দোলনটাকে অনেকটা যুদ্ধক্ষেত্রের মতো ছিল, যেখান থেকে আসলে বেঁচে ফেরার সম্ভাবনাটাই ক্ষীণ ছিল। সেই জায়গা থেকে প্রতিটা মুহূর্তে আমাদের জন্য খুবই কঠিন ছিল, বিশেষ করে যাত্রাবাড়ি এলাকায় যেহেতু আমরা আন্দোলন করছি, বিশেষ করে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, এই সময়টা খুবই ক্রিটিক্যাল একটা সময় ছিল, যে বন্দুকের সামনে অনেকটা যুদ্ধ করতে হচ্ছে, একদিকে অস্ত্র এবং আমরা নিরস্ত্র। সেই জায়গা থেকে এই সময়টা খুবই কঠিন ছিল। আমার কাছে যে বিষয়টা আমার মনে পড়ে ব্যক্তিগত জায়গা থেকে, আমি আসলে যে সময় আটক হয়েছিলাম 26শে জুলাই রাতে, তো আমি যদি এই ঘটনাটি বলি, আমি 24শে জুলাই যেহেতু আন্দোলন একটা স্তীমিত হয়ে গেছিল, সেই জায়গা থেকে আমি আমার এলাকায় বা বাড়িতে ফিরে যাই নারায়ণগঞ্জে। তো সেই জায়গায় আমি 24 তারিখে বিকেলে বাড়িতে ফিরি, 25 তারিখ সারাদিন বাসায় ছিলাম। তো 26 তারিখের দিবাগত রাতে আমি দেখি আটক হই, সেখান থেকে র্যাব তুলে নিয়েছি। তো আসলে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে এখনো আমার মাথায় বাজে যে আসলে আমি যখন ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমাদের বাসার দরজা গেট লক করা ছিল, সেই গেটের তালা ভেঙে, দরজার তালা ভেঙে তারা আমার রুমে ঢুকছিল। তো সেই জায়গাতে আমি এখন এই সিচুয়েশনটা ভুলতে পারি না। পাশাপাশি গণঅভ্যুত্থানে অনেকগুলো ঘটনা ছিল যেগুলো আসলে ভুলার মতো না। বিশেষ করে আমাদের যে একজন ছাত্রকে দেখছেন যে আপনার রিক্সায়, একজন ঝুলন্ত অবস্থায় রিক্সায় নিয়েছে একটা মানুষের লাশ। তাছাড়া আমরা দেখেছি সাভারের দিকে আমাদের যে ভাইয়েরা ছিল তাদেরকে পুড়িয়ে মেরেছে। তারপরে আপনার পুলিশের যে এই আপনার গাড়ি থেকে কিভাবে লাশকে ফেলে দেওয়া হচ্ছে যাত্রাবাড়ি এলাকায় আপনারা দেখেছি। তো এই ঘটনাগুলো আসলে আমাদের খুবই নাড়া দেয়। তো আমরা এই জায়গা থেকে এখনো সেই স্মৃতি আসলে ভুলতে পারি না। আমরা চাই যে জুলাই যে যারা ত্যাগ করছে তাদের ত্যাগ যেন বর্তমান সরকার মূল্যায়ন করে, ভবিষ্যতে যারা সরকার থাকবে তারা যেন বিষয়টা মূল্যায়ন। জুলাই নিয়ে যারা কটাক্ষ করে এবং আওয়ামী লীগের উদ্দেশ্যে কি বলতে চান? দেখেন, জুলাইকে নিয়ে আওয়ামী লীগ তো শুরু থেকেই জুলাইয়ের বিরুদ্ধে ছিল, বা জুলাইকে তারা মনে করে তাদের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র। সেই জায়গা থেকে যারা জুলাইকে কটাক্ষ করে তাদেরকে বলবো তারা শুধু কটাক্ষের মধ্যে সীমাবদ্ধ, তাদের তো আসলে বাস্তবে কিছু করার সক্ষমতা নাই। আর জুলাই এদেশের মানুষ মন প্রাণ দিয়ে ধারণ করে। এই জুলাই শুধু ছাত্রদের ছিল না কিংবা রাজনৈতিক দলদের ছিল না, এই জুলাই সার্বজনীন এবং এদেশের মানুষের ছিল। বলে এই জুলাইকে এদেশের মানুষ অবশ্যই বাঁচিয়ে রাখবে, এবং এই জুলাইকে ধারণ করে সামনে বাংলাদেশকে কিভাবে নিয়ে যায় সেভাবে কাজ করবে। আর যারা জুলাইয়ের বিরুদ্ধে ছিল তাদের তো অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। পাশাপাশি যারা জুলাইকে কটাক্ষ করে তারা তো অবশ্যই আওয়ামী লীগের প্রেতাত্মা বা আওয়ামী
আওয়ামী লীগের রক্তের তারা, ফলে আওয়ামী লীগ তো কখনোই জুলাইকে স্বীকার করতে চায় না, কারণ এই জুলাইকে যদি তারা স্বীকার করে, তারা যে অপরাধী সেটা অনেকটা তারা নিজেরাই স্বীকার করে, সেটা তারা জুলাইয়ের বিরুদ্ধে ছিল, এখনো জুলাইকে নানাভাবে কটাক্ষ করে। কিন্তু আমরা বলবো এই সরকারের উচিত জুলাইয়ের বিরুদ্ধে যারা কটাক্ষ করে তাদেরকে অবশ্যই যেন বিচারের মুখোমুখি করে, কারণ জুলাই একটি এই ছাত্রদের একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন, যে আন্দোলন অনেকটা পবিত্র, সেদিকে যারা এইগুলো তাদের বিষয়ে কটাক্ষ করে তাদের বিষয়ে যেন সরকার ব্যবস্থা নেয়। আচ্ছা, আপনি যেহেতু রাজনৈতিক ব্যক্তি, সেক্ষেত্রে আপনি একটু প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে জামাত ইসলামের ক্ষেত্রে তাদের একজন এমপি একটা নারী গঠিত বিষয়ে তারা জড়িয়েছে এবং সেক্ষেত্রে দলগতভাবে ব্যবস্থা নিয়েছে। জামাত কি তাদের আদর্শগত দিক থেকে কি একটু সরে আসছে, নাকি দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে জামাতের কোনো অগ্রণী ভূমিকা আছে কিনা? দেখেন, এটা একটা পার্সোনাল ইস্যু, এই পার্সোনাল ইস্যুটা নিয়ে আসলে কথা না বললেই ভালো হয়। তারপরে যেহেতু আপনি বলছেন যে জামাত কি তাদের আদর্শ থেকে আছে নাকি আদর্শ থেকে, আসলে আমি আমার প্রশ্ন থেকে জামাত আসলে কি আদর্শ নিয়ে রাজনীতি করে, তাদের আদর্শটা কি? না, তারা একদিকে বলে ইসলামের কথা, আবার অন্যদিকে তারা তাদের দলে আবার মানে সংখ্যালঘুদেরকে নিয়ে প্রতিনিধিত্ব করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে। আবার দেখেন তাদের নানান কাজ, বিশেষ করে তারা যেসব কাজগুলো করে এগুলো ইসলামের সাথে কতটা যায়। বিশেষ করে আপনি যদি দেখেন যে আপনার জামাতে ইসলাম কিংবা জামাতে ইসলামের অঙ্গ সংগঠন, বিশেষ করে ছাত্র শিবিরের বিরুদ্ধে আপনি যদি কোনো সত্য কথাও বলেন, তারপর আপনাকে এমন কোনো হ্যারাসমেন্ট নাই সোশ্যাল মিডিয়ায় বা নানাভাবে আপনাকে হ্যারাসমেন্ট করে, ফলে এটা কি আসলে ইসলামের কোনো আদর্শ? এখন ইসলামকে ব্যবহার করে তারা যে কাজগুলো করে এগুলো কি ইসলামের সাথে যায়? জামাতের যে এমপি কাজটা করছে এটা কি ইসলামের সাথে মানে কোনোভাবে যায়? ফলে জামাত একদিকে তাদের নামের সাথে পিছনে ইসলাম লাগিয়ে রেখেছে, আবার অন্যদিকে তারা ইসলাম পরিপন্থী কাজ করছে। শুধু যে আপনি বলছেন মানে খুব দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে বিষয়টা তা নয়, বরং জামাত সবসময় একটা চালাকির ভূমিকা নেয়। আপনি দেখেন এই ঘটনাটা যখন ঘটে, আপনার সকালবেলা যখন সোশ্যাল মিডিয়া ভাইরাল, তখন জামাতের পক্ষ থেকে বিশেষ করে অফিসিয়ালি দাবি না করলে জামাতপন্থী অ্যাক্টিভিস্ট বা জামাতের যারা সমর্থিত রয়েছে বা জামাতের যারা বুদ্ধিজীবী রয়েছে তারা কিন্তু নানাভাবে সকালবেলা এআই বলে উপস্থাপন করার চেষ্টা করেছে। যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া যারা ফেক ফাইন্ডিং করে, তারা রিমোট স্ক্যান করে, তারা কিন্তু জানেছে এটা আসলে এআই না, বরং এটা একটা রিয়েল ভিডিও। তারপর দেখেন তারা একটা যুক্তি দাঁড় করেছে এটা তার সেকেন্ড স্ত্রী, অর্থাৎ এই মেয়ের বয়স 15 থেকে 17 বছর হবে সর্বোচ্চ, আর তার এমপির বয়স 75 বছর। একটা পুরুষের সাথে এই 15 বছরের একটা মেয়ে কিভাবে তার সেকেন্ড ওয়াইফ হয়, মানে এই বিষয়টা সামনে নিয়ে আসছে। পরবর্তীতে যখন দেখছি এটাকেও তারা খুব বেশি স্টাবলিশ করতে পারে, পরে একটা বাধ্য হয়ে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। অর্থাৎ জামাত যে সৎ উদ্দেশ্য থেকে ব্যবস্থা নিচ্ছে বিষয়টা এরকম না, বরং জামাত অনেকটা চাপে পড়ে তাদের রাজনৈতিক মানে ইমেজ রক্ষা করার জন্য তারা এই কাজটা করছে। যদিও এতে মানুষ বুঝে গেছে যে জামাতের আসল চরিত্র কি, শুধু সে না, আরেকদিন গত দুদিন আগে আরেক এমপি বলতেছে যে না সে এই মেয়ে নাকি তাকে ইচ্ছা করে তাকে সেবা করতে গেছে, মানে আরেক এমপি বলতেছে, মানে জামাতের যে মানে ইথিক্সটা কেমন এটা অনেকটা পরিষ্কার। এখন মনে হয় জামাত আসলে আদর্শটা কি সেটা আমি জানি, কারণ এটা তো আসলে কোনো বিষয় স্থায়িত্ব না, বরং এরা দেশে ইসলাম কায়েম করতে চায় না, তারা নামের পাশে ইসলাম কেন, তারা আবার গণতন্ত্র চায়, গণতন্ত্র ইসলামে আছে, একদিকে তারা ইসলামের লেবাস, আবার অন্যদিকে আবার ইসলাম পরিপন্থী কাজ, এগুলো তো আসলে তাদের সাথে যায় না। এই জন্য আমি পরামর্শ দিই যে জামাতের উচিত তাদের নামের সাথে জামাত শব্দটা শুধু থাকুক, ইসলাম শব্দটা যেন বাদ দেয়, কারণ ইসলামকে কলঙ্কিত করার অধিকার তো তাদের নাই। জি, আপনার কাছে জানতে চাচ্ছি যে মাঠ পর্যায়ে রাজনীতি এবং সোশ্যাল মিডিয়ায় যে রাজনীতি, যে আপনি একটু আগে বলছিলেন যে একটা শ্রেণী আছে যারা এই সোশ্যাল মিডিয়ায় রাজনীতি করে, একটাকে যে কোনো একটা বিষয়টাকে তারা একটা ইস্যু বানানোর চেষ্টা করে, এবং বাস্তব রাজনীতি বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? দেখেন, এখনকার পরিস্থিতিতে আসলে সোশ্যাল মিডিয়া খুবই ইফেক্টিভ, ফলে সোশ্যাল মিডিয়ার উপর অনেক কিছু নির্ভর করে। সেই জায়গা থেকে বিশেষ করে আপনি যদি একটা বিশেষ দলের কথা বলি, বিশেষ করে জামাত ইসলাম এবং ছাত্র শিবির, তারা বট বাহিনীকে ব্যবহার করে। তারা দেখবেন আপনি তাদের বিরুদ্ধে যদি কোনো একটা পোস্টে দেখবেন এখানে অনেক ফেক আইডি যেগুলো তারা ব্যবহার করে, যে বট বাহিনী যেটা বলে আর কি। তো এই বট বাহিনী জামাত লালন পালন করে। তো আপনি এইসব বট বাহিনী আপনি দেখবেন ম্যাক্সিমাম জায়গায় কোথাও হাদির ছবি, কোথাও দেলোয়ার হোসেন সাঈদীর ছবি, এইসব ছবি লাগানো আইডিতে দেখবেন আপনার মানুষের পোস্টে কি ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করে। ফলে এই বাংলাদেশের রাজনীতি এই বট বাহিনীদেরকে করা অনেক বেশি চ্যালেঞ্জিং। এই সোশ্যাল মিডিয়া বিশেষ করে তারা যেভাবে ট্যাগিং করে, অর্থাৎ আপনি যদি তাদের পক্ষে থাকেন তাহলে আপনার সকল অপকর্ম তারা জায়েজ করতে পারে, কিন্তু আপনার যদি তাদের বিরুদ্ধে যান তাহলে ভালো কোনো কাজ করলে তারা প্রশ্নবিদ্ধ করে। আপনি যদি তাদের একটা বিষয় আপনাকে বলি, আপনারা জানেন যে বিএনপির একজন নেতা যিনি বহিষ্কৃত ছিল, আখতারুজ্জামান, তিনি কিন্তু জামাতের বিরুদ্ধে তার কঠোর অবস্থান ছিল। তখন জামাতের এই বট বাহিনী তাকে কি রকম আক্রমণ করছে তার ওই সময়ের বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়া আপনি দেখতে পারেন। কিন্তু যখন তিনি জামাতে যোগ দিয়েছে তখন তিনি মানে খুবই পাক পবিত্র হয়ে গেছে, তখন আবার বট বাহিনী তার পক্ষে, অর্থাৎ তাদের তো কোনো আদর্শ নাই। বলি বাংলাদেশের রাজনীতিতে আসলে বট বাহিনীকে মোকাবেলা করা অনেক বেশি কঠিন। তবে আশা করি সরকার এই উচিত এইসব বট যারা বট আইডিয়া আছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই এগুলো বন্ধের ব্যবস্থা নেয়, কারণ তারা নষ্ট করে। বট বাহিনী কি শুধু জামাতের আছে নাকি অন্য দলের আছে? যেমন আমরা গতকালকে একটা ভিডিও ধরি, ভিডিওটাতে শুরুতে আমরা পাই হচ্ছে জামাত এমপি বলে চালাচ্ছিল যে কোমরের ভিতরেই পাওয়া যায় ইয়াবা, সবাই এটা জামাত বলে প্রচার করছিল। পরে দেখলে বললাম যে এটা আওয়ামী লীগের ওয়ার্ডের নেতা ছিল।
সেক্ষেত্রে ভোট বাহিনী কি শুধু জামাতের থাকে নাকি অন্যান্য দলেরও আছে? না, এটা এই কাজটা ভোট বাহিনী করে নাই, হয়তো এই কাজটা কোনো উদ্দেশ্য প্রণীত হয়ে কোনো ব্যক্তি করেছে, মানে রিয়েল প্রোফাইল থেকে আমি যতটুকু আমার চোখে পড়েছে। বা আর ভোট বাহিনী হচ্ছে আপনার একটা, মানে এটা হলো একমাত্র বাংলাদেশে খুব সম্ভবত আপনার এই যে জামাত ইসলামী পালে হুম। তাদেরই ভোট বাহিনী নিয়ন্ত্রণ করে। এছাড়া আওয়ামী লীগের কিছু ভোট বাহিনী এখন তৈরি হচ্ছে, কারণ আওয়ামী লীগ তো হিউজ পরিমাণ টাকা তাদের আছে, ফলে এটা ইনভেস্ট করে তারা নানাভাবে সোশ্যাল মিডিয়াকে তাদের নিয়ন্ত্রণে বা তাদের পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করছে। কিন্তু অন্যান্য দলের ওইভাবে আমি দেখি না, বিশেষ করে জামাত ইসলামের ভোট বাহিনীটাই বেশি। এবং আচ্ছা, তাদের দেশের সাথে- রাজনীতিতে, গুপ্ত রাজনীতি নিয়ে আপনি আমি বক্তব্য। মনে করি বাংলাদেশের রাজনীতি যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্র, রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেক মানুষের রাজনীতি করার সাংবিধানিক অধিকার আছে। সেক্ষেত্রে অবশ্যই যারা গুপ্ত রাজনীতি করে তাদের এই গুপ্ত রাজনীতি পরিহার করা উচিত, কারণ আপনি গুপ্ত থেকে তো আপনি রাজনীতি করতে পারেন না। গুপ্ত থাকলে তো মানুষ আপনার আদর্শ জানবে না, আপনার পরিচয় জানবে না। এই জন্য জামাতের উচিত, বা যারাই গুপ্ত রাজনীতি করে, যে বিশেষ করে জামাত ইসলামী গুপ্ত রাজনীতি করে, এটা অনেকেরই অভিযোগ। ফলে যেহেতু অভিযোগটা তাদের বিরুদ্ধে, শুধরাতে হবে তাদেরই। ফলে আমার আহ্বান থাকবে, যারাই রাজনীতি করছে অবশ্যই তাদের পরিচয় ওপেন করে রাজনীতিটা করতে হবে। বিশেষ করে আমাদের যে বিষয়গুলো প্রশ্ন থাকে, যারা আমাদেরকে নিয়ে প্রশ্ন করে যাদের গণভোটে আমাদের কি ভূমিকা ছিল, তাদেরকে যদি আপনারা দেখেন যে আওয়ামী লীগের আমরা তাদের অনেকের পরিচয় ছিল না, তারা অনেকেই গুপ্ত ছিল, তারা অনেকেই ছাত্রলীগ করছে, কিন্তু আমরা তো আর গুপ্ত ছিলাম না। আমরা কিন্তু পরিচয় ওপেন করি, আন্দোলন করেছি। যেমন আমি গণ অধিকার পরিষদ নেতা হিসেবে কিন্তু আন্দোলন গেছি, কিন্তু আমি গুপ্ত হিসেবে না, সাধারণ হিসেবে না। আবার দেখেন অনেকেই আন্দোলন সফল হওয়ার পর অনেকেই শিবিরের অমুক পদে, যদি গণঅভ্যুত্থান সফল নয় তাহলে আপনি কি শিবিরের ওইসব নেতাদেরকে চিনতে পারতেন? ওরা কি কখনো সামনে আসতো? পরে তারা এই গুপ্ত রাজনীতিটা করেছে। এই গুপ্ত রাজনীতি পরিহার করা উচিত। বাংলাদেশে এখন একটি গণতান্ত্রিক পরিবেশ আছে, ফলে এখানে প্রত্যেকের আমি মনে করি সাংবিধানিক রাজনীতি করার অধিকার রয়েছে। ফলে এই গুপ্ত রাজনীতি পরিহার করে অবশ্যই সুপ্ত, মানে ওপেন রাজনীতি করা উচিত। যারা গুপ্ত রাজনীতি করে তাদের প্রতি আমার এই পরামর্শটি রয়েছে। ওকে, আমরা একবার ছোট করে একটা সংগঠন বা ব্যক্তির নাম বলবো, আপনি এক কথা অথবা দুই কথা উত্তর দিবেন। আচ্ছা, তারেক রহমান। খুবই জেন্টলম্যান এবং ইতিবাচক মানুষ। চরমনের পীর ফজলুল করিম। ওনাদেরকে আসলে বোঝা কঠিন কখন কোন দিকে যায়। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। উনি একজন সম্মানিত এবং ভালো মানুষ। আচ্ছা, ভিপিনুল। উনি একজন তরুণ আইকনিক লিডার। আচ্ছা, পরে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। আমার তার মাথার সমস্যা আছে। নাহিদ ইসলাম। না, যথেষ্ট ম্যাচিউর পলিটিশিয়ান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের একজন প্রবীণ এবং খুবই বিচক্ষণ রাজনীতিবিদ। পরে হচ্ছে ফখরুল ইসলাম। তিনি তো একজন খুবই জেন্টলম্যান এবং খুবই মানে ভালো মানুষ রাজনীতিতে। আচ্ছা, আমরা যদি একটু সংগঠনের কথা বলি, ছাত্রলীগ। এটা একটা নিষিদ্ধ সংগঠন। ছাত্রদল। ছাত্রদল ভালো, ছাত্রদের জন্য কাজ করে। ছাত্র ইউনিয়ন। তারা আসলে তাদের অ্যাক্টিভিটিস খুব একটা দেখা যায় না। ছাত্র শিবির। এটা তো গুপ্ত। ছাত্র অধিকার। ছাত্রদিকে সবসময় সুপ্ত এবং ছাত্রদের কল্যাণে রাজনীতি করে। ওকে, এবার দল নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে বিএনপি। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। জামাত। জামাত আসলে কি করে সেটা তারা নিজেরা ভালো করে বলতে পারবে না। আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। বাম দল। বাংলাদেশে বাম দল আসলে কি করতে চায় বা তাদের রাজনীতি মানে উদ্দেশ্য কি সেটা পরিষ্কার না। বাম দলের আসলে রাজনৈতিক ভবিষ্যৎটা কি বাংলাদেশে? মানে তাদের যেহেতু রাজনৈতিক উদ্দেশ্যটাই পরিষ্কার না, ফলে তাদের ভবিষ্যৎটাও পরিষ্কার না। দর্শক, এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অবশেষে আমাদের ম্যানুলার সৌজন্যে আমাদের অতিথির জন্য ছোট্ট একটা গিফট রয়েছে। বনি ভাই, আপনাকে আমাদের সোনা নিউজের পক্ষ থেকে এবং ম্যানুলার পক্ষ থেকে ছোট্ট একটি গিফট। থ্যাংক ইউ।